অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কড়া পদক্ষেপ কেন নেওয়া যায় না, এই কথাটা আমার এবং তোমার বুদ্ধির অনেক ওপরে। এবং আমার মনে হয় পরবর্তীকালে এই জিনিসটার যদি রহস্য সমাধান করতে হয়, তাহলে আমার মনে হয় এই তিনটের মধ্যে একটা ইনভেস্টিগেশন এজেন্সির ঘাড়ে ভারটা দিতে হবে। একজনের নাম শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা সেই পার্সোনাল উইলটা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যখন দেখছি অগ্নিমিত্রা, স্বপন দাশগুপ্ত, শারদ দত্ত, এরা সবাই নিজস্ব ক্ষেত্রে কিছু কিছু করার চেষ্টা করছেন। তা একদিকে দের ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ উইল, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা একটা পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের হাজারো ডিফিকাল্টির মধ্যে তারা চেষ্টা করছেন। পলিটিক্যাল মেশিনারির কাজ ছিল তাদের কাজটা সহজ করা। পলিটিক্যাল মেশিনারি তাদের কাজটা সহজ না করে আজকে মমতা ব্যানার্জি যদি অ্যাক্টিভ থাকতেন, মমতা ব্যানার্জি যতটা না বিজেপির অ্যাডমিনিস্ট্রেশনকে অপোজ করতেন, আজকে বিজেপির বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, বিজেপির বর্তমান পলিটিক্যাল উইং বিজেপির অ্যাডমিনিস্ট্রেশনকে অপোজ করছে অনেক বেশি। যে ঠিক যেমন জন কেনেডির মৃত্যু রহস্যের কোনোদিন কিনারা হয়নি, তারও মৃত্যু রহস্যের কোনোদিন কিনারা হবে না। আমেরিকা আজও মনে করে যে 63 সালে মৃত জন কেনেডির একদিন খুনি ধরা পড়বে। বাঙালি আজও মনে করে যে অভয়ার খুনি ধরা পড়বে। চেষ্টা করে দেখতে ক্ষতি নেই, কিন্তু ইনিশিয়াল দুটো একটা স্টেজে হয়তো কিছু এনকোয়ারি হলেও হতে পারে, তারপরে হবে না। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। স্যার, আমি শুরুতেই বলবো শুভেন্দু অধিকারীর সরকার 100 দিনে 43% কাজ করে ফেলেছে বললেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের 100 দিন নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখো, আমার মূল্যায়ন হচ্ছে যে বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারীর সরকার একদিক দিয়ে একটা আশার দিক, আমাদের অনেক আশার উদ্দীপনা দেখিয়ে তারা ক্ষমতায় এসছেন। এবং দে মে সাফার ফ্রম দ্য প্রবলেমস অফ ভেরি হাই এক্সপেকটেশন। তো আমি যদি দুভাবে জিনিসটাকে ভাগ করি, একটা হচ্ছে সরকারের দিকটা, গভর্নমেন্টের দিকটা, আর একটা হচ্ছে বিজেপি বিইং আ পলিটিক্যাল ম্যানেজমেন্ট, যেটা তৃণমূলের পলিটিক্যাল পার্টি তৃণমূল ভিজাভি বিজেপি পলিটিক্যাল পার্টি, আর এদিকে হচ্ছে বিজেপি সরকার ভিজাভি এক্স তৃণমূল সরকার। আমার মনে হয় পলিটিক্যাল পারফরমেন্সের থেকে গভর্নমেন্টের পারফরমেন্স খানিকটা বা অনেকটাই বেটার হয়েছে। এবং গভর্নমেন্ট পারফরমেন্সের মধ্যে দিয়ে তাদের অনেক অসুবিধে ছিল। যে কোনো গভর্নমেন্ট একটা কোম্পানি স্ট্রাকচারের মতো, একটা মেথড, একটা প্রসেসের মতো, তারা একটা প্রসেসের থেকে আর একটা প্রসেসে যখন আসার চেষ্টা করেন অনেক পরিবর্তন হয়। এবং কিছুটা তার নিজের পরিশ্রম, কিছুটা তার ছোটাছুটি, কিছুটা তার তিনি পরিশ্রম করতে তিনি কার্পণ্য করেন না। সুতরাং শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা সেই পার্সোনাল উইলটা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যখন দেখছি অগ্নিমিত্রা, স্বপন দাশগুপ্ত, শারদ দত্ত, এরা সবাই নিজস্ব ক্ষেত্রে কিছু কিছু করার চেষ্টা করছেন, সেটা দেখতে আমাদের ভালো লাগছে। কিন্তু অন্যদিকে সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, বাঙালি এমনিতেই একটু রাজনীতি প্রবণ মানুষ। এখন বাঙালির মধ্যে যে কতগুলো একেবারে ভ্যাবাচাকা খাওয়ার অবস্থা হয়ে গেছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যানেজমেন্ট অফ বিজেপি। এবং পলিটিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য বিজেপিতে অসুবিধা হচ্ছে একটা ইনফেকশনের প্রবলেম। যেরকম মানে বাড়ির একতলায় ইনফ্লুয়েঞ্জা হলে, তিনতলায় ইনফ্লুয়েঞ্জা হলে দুতলায় চলে আসে, কি আমার পাশের ঘরেতে কেউ ফ্যাচ ফ্যাচ হাঁচি কাশি হলে আমারও পরের দিন থেকে হাঁচি কাশি শুরু হবে। তো আমি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল বিজেপি, দিল্লির বিজেপির মধ্যে একটা সাংঘাতিক আইডিওলজিক্যাল ইনফ্লুয়েঞ্জা চলছে। তারা সাংঘাতিক কনফিউজড। আর এই সিজেপি ভার্সেস বিজেপি, যে উত্তর ভারতে যে একটা পাঞ্জা লড়াই চলছে জুলাই মাস থেকে, এই সিজেপি ভার্সেস বিজেপিতে উত্তর ভারতীয় পাঞ্জা লড়াইতে যদিও আমাদের বিজেপির লোকেদের দেখলে মনে হয় একটু পালোয়ান প্রকৃতির চেহারা টেহারা, কিন্তু পালোয়ানরা খুব ভালো পারফর্ম করেনি আমাদের জুলাইয়ের থেকে। এবং ওই যে 25-30 বছরের ছেলে মেয়েগুলো, যাকে খুব সহজ ভাষায় বলতে গেলে তারা একেবারে কিন্তু আমাদের সে পলিটিক্যাল পান্ডাদের, যারা সে বিজেপির পলিটিক্যাল পান্ডাদের প্রায় তারা কুপোকাত কিস্তিমাত করে ছেড়ে দিয়েছে। এবং তার ফলে কতগুলো অত্যন্ত
এপিলেপটিক বা ইরেটিক কাজকর্ম হচ্ছে, যে ইরেটিক কাজকর্মের খয়রাতিটা দিতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। কারণ আমাদের উত্তর ভারতীয় বিজেপি যারা, দিল্লির বিজেপি যারা, দিল্লি কেন্দ্রিক বিজেপি যারা, গুজরাটের বিজেপি যারা, তারা মোটামুটি তাদের অপোজিশনকে ধুয়ে মুছে 12-14 বছর আগে এসে তারা মৌরসি পাট্টা করছেন। আর পশ্চিমবঙ্গতে ক্ষমতায় এসছেন মাত্র 3 মাস হয়েছে, এবং তারা অন্যান্য জায়গায় 12-14 বছরের যে দাম্ভিকতাগুলো দেখাচ্ছেন, যেখান থেকে লোকজন এনে আমি যে সেই 365 গরু ছাগল হেনা তেনা উচ্চিংড়ে যে কাক পক্ষী যাকে পাবো তাকে দিয়ে আমি বিল দিয়ে ভোট করিয়ে বিল পাস করাবো, এবার ওই থিওরিটা যদি 100 দিনের পশ্চিমবঙ্গকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে ব্যাপারটা একেবারেই মিলছে না। এবং যাকে দেখে আমার নিতান্তই প্রায় রোজকার হিসেবে খুব একটা অসহায় অসহায় মনে হচ্ছে, সে হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম, শিক্ষিত মানুষ, সে হচ্ছে শ্রমিক। এই শ্রমিককে দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে খালি জলে চুবোচ্ছে আর ওঠাচ্ছে, ওঠাচ্ছে আর চুবোচ্ছে। এবং এই যে একটা কমপ্লিট আইডিওলজিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল ডিসকানেক্ট বিটুইন দ্য দিল্লি বিজেপি অ্যান্ড দ্য বেঙ্গল বিজেপি, এটা খানিকটা, আমি আর এটাকে বাড়াতে চাই না, খানিকটা প্রকারান্তরে আর একটু এগোলে এটা গান্ধী আর সুভাষের ডিসকানেক্টের কাছাকাছি গিয়ে চলে গেলেও চলে যেতে পারে। তো আই উইল কশন, জিনিসটাকে নিয়ে তির্যক মন্তব্য করাটা কাজ নয়। আমার থেকে বহু বিচক্ষণ লোক, আমার থেকে মাথায় চুলও বেশি বুদ্ধিও বেশি এমন বহু লোক আছেন পৃথিবীতে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা সেন্ট্রাল বিজেপির এন্টায়ার রেসিপিটা, নর্থ ইন্ডিয়ান বিজেপির এন্টায়ার রেসিপিটা আজকে উজাড় করে যদি পশ্চিমবঙ্গে শুক্তো রান্নার চেষ্টা করেন, সেই শুক্তোটার খানিকটা তেঁতুলের চাটনির মতো সেটা খেতে হবে আর কি। এবং এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে একেবারেই জমছে না। কি বুঝতে পারছি সেটা বলার চেষ্টা করছি, বুঝতে পারছো? তা একদিকে দের ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ উইল, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা একটা পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের হাজারো ডিফিকাল্টির মধ্যে তারা চেষ্টা করছেন। পলিটিক্যাল মেশিনারির কাজ ছিল তাদের কাজটা সহজ করা, পলিটিক্যাল মেশিনারি তাদের কাজটা সহজ না করে আজকে মমতা ব্যানার্জি যদি অ্যাক্টিভ থাকতেন, মমতা ব্যানার্জি যতটা না বিজেপির অ্যাডমিনিস্ট্রেশনকে অপোজ করতেন, আজকে বিজেপির বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, বিজেপির বর্তমান পলিটিক্যাল উইং বিজেপির অ্যাডমিনিস্ট্রেশনকে অপোজ করছে অনেক বেশি। মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির আর প্রয়োজন হচ্ছে না। মমতা ব্যানার্জি তার অবসরপ্রাপ্ত জীবনে বসে বসে ভাবছেন যে আমি তো অবসরে ভালোই আছি, আমার কাজটা তো করে দিচ্ছে। সো দিস ইজ আ ভেরি কন্ট্রাডিক্টরি সিচুয়েশন। এবং 100 দিনে এটাই বলবো যে আপনি কেবল ওই 365-62 হিসেব করলে চলবে না। আপনার এই যে প্রায় কত জানি 4.5 কোটি লোক 5 কোটি লোক ভোট দিয়েছে, সেই মানুষগুলোর বিশ্বাস, সেই মানুষগুলোর আশা, সেই মানুষগুলোর যে 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 ট্রাস্ট আপনার উপর, তার উপরে নির্ভর করতে শিখবেন। আর এমনিতেই একটাও কনস্টিটিউশনাল বিল মুভ করা যায়নি। এমনিতেই আমরা গৃহমন্ত্রী প্রধানমন্ত্রীকে 21 দিনের মধ্যে একদিনও পার্লামেন্টে দেখতে পাইনি। রাহুল গান্ধী সেখানে ঝাঁটা হাতে দাঁড়িয়ে ছিলেন পার্লামেন্টের মধ্যে, এক মিনিটও দেখা যায়নি। তাহলে ক্ষতিটা কার করলেন? ক্ষতিটা করলেন বেচারা আমাদের এই পলিটিক্যাল যে পার্টি অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গে, তাদের মাথাটা চিবিয়ে তাদের বিশ্বাসযোগ্যতাটাকে ছিবড়ে করে আপনি যে কি লুডো খেলার চেষ্টা করছেন সেটা আমরা এখনো বুঝতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, সেবাশ্রয় যে দুর্নীতি ছিল, যে মামলা ছিল, হাইকোর্টের এমনটাই পর্যবেক্ষণ রয়েছে। এবং বিচারপতি সিদ্ধার্থ ভট্টাচার্য রীতিমতো এই ভার্ডিক্ট দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক্ষুনি কোনো রকম কোনো অ্যাকশন, সিভিয়ার অ্যাকশন নেওয়া যাবে না। 11ই সেপ্টেম্বর পর্যন্ত 3টে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কড়া পদক্ষেপ কেন নেওয়া যায় না, এই কথাটা আমার এবং তোমার বুদ্ধির অনেক উপরে। এবং আমার মনে হয় পরবর্তীকালে এই জিনিসটার যদি রহস্য সমাধান করতে হয়, তাহলে আমার মনে হয় এই তিনটের মধ্যে একটা ইনভেস্টিগেশন এজেন্সির ঘাড়ে ভারটা দিতে হবে। একজনের নাম ফেলুদা, আরেকজনের নাম ব্যোমকেশ, আর একজনের নাম কিরিটি রায়।
এই তিনজনের মধ্যে দিয়ে দিও আমাদের মতো সাধারণ বুদ্ধিসম্পন্ন লোকেদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইনভেস্টিগেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জুডিশিয়ারি, এটা হচ্ছে সেই পৃথিবীর আদি সৃষ্টির মতো একটা আনরিজলভ প্রবলেম। এবং ওর মধ্যে আমাদের মতো ছাপোষা বুদ্ধিসম্পন্ন মানুষদের ওই কথাবার্তার মধ্যে ঢুকিও না, তুমিও বুঝে উঠতে পারবে না, আমিও বুঝে উঠতে পারবো না। রাজীব সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যতম মামলাকারী। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে নিজেকে বলিদান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেফগার্ড করলো। দেখো, আমি এক্স্যাক্টলি বলবো যে আই হ্যাভ নো কিউরিওসিটি ইন দ্যাট ম্যাটার। কেন আমার কাছে কোনো কিউরিওসিটি নেই? কারণ আমার মনে হয় যে ধরুন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে কেউ যদি জেলে পড়ে শাস্তি দেয় এটসেট্রা, কারো কারো হয়তো সেন্স অফ জাস্টিস, পলিটিক্যাল ভেন্ডেটার একটা একটা স্যাটিসফ্যাকশন হলেও হতে পারে। তার থেকে আরো অনেক কঠিন সমস্যা আমাদের সামনে আছে, পশ্চিমবঙ্গের সামনে আছে, ভারতবর্ষের সামনে আছে। যে সমাজে আজকে আজকে আমাদের যুবক যুবক শ্রেণীর মধ্যে 26%, 30% আনএমপ্লয়মেন্ট, যেখানে আজকে আমাদের সফটওয়্যার টেকনোলজিতে জল বসন্তের মতো হু হু করে চাকরি ছাঁটাই হচ্ছে, যেখানে আমরা আমরা পেট্রোলে মদ মেশাবো না মদে পেট্রোল মেশাবো আমরা ঠিক করে উঠতে পারছি না, পেট্রোলে মদ মেশাতে গিয়ে আমরা চিনির দাম করে দিলাম 150 টাকা, সেখানে আমাদের খেয়াল নেই। আজকে আমরা একসময় ক্রিকেটে সেঞ্চুরি আটকাতাম, এখন আমরা টাকা সেঞ্চুরি আটকাবো বলে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছি। এবং বর্তমান এই যে 140 কোটি দেশ, যে 140 কোটি দেশ, তার অনেক কটা জীবন জীবিকার অঙ্কে দিন দিন পিছিয়ে পড়ছে। সে অমুককে অমুকে অ্যারেস্টেড হলো, তমুককে ইডিতে নিয়ে গেল, অমুককে ল্যাম্পপোস্টে বেঁধে কান মুলে দিল। এই সমস্ত নার্সিসিজম থেকে তাদের বেরোনো উচিত। অ্যান্ড ফর ওয়ান্স আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি। সামগ্রিক ভারতবর্ষের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, এবং ভারতবর্ষের সামনে যত চ্যালেঞ্জ আছে তার 50% চ্যালেঞ্জ বেশি পশ্চিমবঙ্গের আছে। কারণ ভারতবর্ষ তাও তা একটা বেস লাইন থেকে শুরু করেছিল। আমরা একটা হত ডেসপারেশনের স্টেজ থেকে শুরু করেছি, এবং যত নিজেরা আমরা এই 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 অকিঞ্চিতকর কথাবার্তার থেকে বেরিয়ে আসতে পারবো তত বেটার। অভয়া ধর্ষণ এবং খুনের তদন্তে আরজিকর মেডিকেল কলেজে সিবিআই এর এসআইটি গঠন হলো এবং শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এদিন জিজ্ঞাসাবাদ করেছে এবং 9ই আগস্ট 2024 ডিউটিতে থাকা হাসপাতালের 3জনকেও জিজ্ঞাসাবাদ করা হলো। এবার কি তাহলে কোথাও কি আসল জায়গায় হাত দিল সিবিআই? পারা যাবে না, পারা যাবে না, কারণ তারা করুক। তার আমি যেটা মানে আমার সাধারণ বুদ্ধি যেটা বলে যে আরজিকর এন্টায়ার অধ্যায়ের যদি 5টা চ্যাপ্টার থাকে, 2 নম্বর চ্যাপ্টারের পরে এই এই ইনভেস্টিগেশন বা রহস্য অনুসন্ধান এগোনো মুশকিল। আমরা কি কি করতে পারি? আমরা হয়তো সেই ইমিডিয়েট কাণ্ড কারখানার একটা সার্কামস্ট্যান্সিয়াল গতিপথ এস্টাবলিশ করতে পারবো। আমরা কি কি করতে পারি? আজকে লোকালি ওখানে কি 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 ওখানে করাপশন, উচ্চবৃত্তি, মেয়েটির এগেনস্টে কি কি ইস্যু ছিল সেগুলো এস্টাবলিশ করতে পারবো। কিন্তু ওই যেমনি এই গল্পটা 3 নম্বর চ্যাপ্টারে আমাদের চিফ জাস্টিসের দরজা গোড়ায় গিয়ে পৌঁছবে, সিবিআই এর দরজা গোড়ায় গিয়ে পৌঁছবে, এবং কেন ওয়াই ডিড দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি রিফিউজ টু লুক অ্যাট দ্য জাস্টিস সিস্টেম, যেটা বললাম যে অভয়ার বিদেশি আত্মা যদি একটা বিষয়ে সে সন্তুষ্ট থাকতে পারে, বেচারাকে সন্তুষ্ট করার কোনো উদ্ধত্ত আমাদের নেই। যে ঠিক যেমন জন কেনেডির মৃত্যু রহস্যের কোনোদিন কিনারা হয়নি, তারও মৃত্যু রহস্যের কোনোদিন কিনারা হবে না। আমেরিকা আজও মনে করে যে 63 সালে মৃত জন কেনেডির একদিন খুনি ধরা পড়বে, বাঙালি আজও মনে করে যে অভয়ার খুনি ধরা পড়বে। চেষ্টা করে দেখতে ক্ষতি নেই, কিন্তু ইনিশিয়াল দুটো একটা স্টেজে হয়তো কিছু এনকোয়ারি হলেও হতে পারে, তারপরে হবে না। অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা না পেয়ে কিন্তু রাজ্যের যে একটা রণংদেহী মূর্তি রীতিমতো রাজ্যের মহিলাদেরকে জেলায় জেলায় একটা শুরু হয়েছে একটা বিক্ষোভ, সেখান থেকে কিন্তু অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালোই ছিল, চুরি করতো কিন্তু টাকাটা কিন্তু সময় মতো দিত। অন্যদিকে আমরা দেখলাম সুজিত বসু তিনি অ্যারেস্ট হয়েছিলেন, রীতিমতো তার আইনজীবী মানে তার বিচারপতি কি ভার্ডিক্ট দিয়েছেন সুজিত বসুর মামলায়, সেই ভার্ডিক্টের কাগজ চুরি পর্যন্ত করতে গেলেন বিচারপতি, মামলা থেকে সরে দাঁড়ালেন শুভ্রা ঘোষ। কি বলবেন?
দেখো, আমি সুজিত বোসের ব্যাপারটা জানি না, যে ব্যাপারটা নিয়ে জানি না সেটা আমি বলবো না। কিন্তু ঠিক যেটা বললাম, যে ঠিক যেমন একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজির একটা কনফ্লিক্ট হচ্ছে পশ্চিমবঙ্গতে, সেই রকম পশ্চিমবঙ্গের যে একটা পিকুলিয়ারিটি আছে সেটা কেউ কেউ বোঝার চেষ্টা করবেন, যে পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে 20 থেকে 25% কম। আবার আমরা কি না, আমরা যেহেতু গত বছর 7-8 বছর ধরে অনেক বেনিফিট মানুষকে দিয়ে এসেছি, আমাদের অ্যাবসলিউট দারিদ্র্য সীমার নিচেও মানুষের সংখ্যা কম। অর্থাৎ মানুষেরা একেবারে নিম্নবিত্ত ভাবে কিছু অল্প রুজি রোজগার, কিছু গভর্নমেন্ট হ্যান্ডআউটস এর উপর তারা বেঁচে থাকতো। এবং একটা স্কিমকে আর একটা স্কিমকে দিয়ে রিপ্লেস করা, ঠিক আছে, আমাদের কিছুটা হয়তো ভেরিফিকেশন করতে হবে, কিছুটা হয়তো যাচাই করে দিতে হবে। আজকে লক্ষ্মীর ভান্ডার ডিস্ট্রিবিউশনের মধ্যেও হয়তো অনেক করাপশন ছিল, সেগুলো ঠিক করতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তারও একটা সহ্য শক্তির মধ্যে সেটাকে রাখতে হবে। কারণ একেবারে যদি আমরা দেখি যে যেখানে আগে 100 জন ন্যায্য মানুষ পেতেন, সেটা যদি দুম করে কমে এখন 30-এ দাঁড়িয়ে যায়, তাহলে সমাজের মধ্যে একটা বৃহত্তর অসন্তোষ আসাটা বাধ্য।